22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বাংলাদেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু এই টার্মিনাল আজ গভীর অচল অবস্থায় পড়ে আছে। দৃশ্যত বিশাল ভবন দাঁড়িয়ে আছে, 99% কাজও সম্পন্ন, কিন্তু অপারেশনাল কার্যক্রম শুরুর কোনো লক্ষণ নেই। সফট ওপেনিংয়ের আনুষ্ঠানিকতা অনেক আগেই শেষ হলেও যাত্রীদের জন্য এই দরজা খোলার বিষয়টি এখন ঘোর অনিশ্চয়তার মুখে। টার্মিনালটি চালু না হওয়ার পেছনে প্রথম বড় বাধা হলো অপারেশনাল ও আর্থিক জটিলতা। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে 15 বছরের যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি চুক্তি হওয়ার কথা ছিল তা এখনও আলোর মুখ দেখেনি। কনসোর্টিয়ামটি ল্যান্ডিং চার্জ, প্যাসেঞ্জার সেফটি ফি এবং বাণিজ্যিক স্পেস থেকে আয়ের এমন সব শর্ত জুড়ে দিয়েছে যা মেনে নেওয়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হয়নি। বিদেশি অপারেটর নিয়োগের এই সুরাহা না হওয়া পর্যন্ত টার্মিনালটি চালু করা যাচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান স্যামসাংয়ের অতিরিক্ত 1,000 কোটি টাকার দাবি, যা নিয়ে প্রশাসনিক টানাপোড়েন চলছে। কিন্তু এসব প্রশাসনিক জটিলতাকেও ছাপিয়ে গেছে টার্মিনালের অভ্যন্তরীণ এক গুরুতর অবকাঠামোগত ত্রুটি, যা হলো মোবাইল নেটওয়ার্কের অনুপস্থিতি। বিশ্ববিখ্যাত স্থপতি রোহানি বাহরিন টার্মিনালটির নকশা করলেও বিস্ময়করভাবে মূল নকশায় মোবাইল নেটওয়ার্ক স্থাপনের কোনো ইনবিল্ট সলিউশন রাখা হয়নি। ফলে 21 শতাব্দীর এই স্মার্ট টার্মিনালের ভেতরে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। কর্তৃপক্ষ যখন বিষয়টি অনুধাবন করলেন, তখন দেখা গেল নেটওয়ার্ক কেবল বা যন্ত্রপাতি বসানোর সিলিংয়ের ভেতরে কোনো জায়গায় রাখা হয়নি। এখন নেটওয়ার্ক সচল করতে হলে টার্মিনালের সেই নান্দনিক সিলিং বা ছাদ ভাঙা বা খোলা ছাড়া কোনো বিকল্প নেই। আপনি ইদানিং হয়তো দেখবেন যে আবার থার্ড টার্মিনালে ভাঙতে হবে কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন অন্যান্যগুলো সেট করার জন্য। এটা কিন্তু আমি 6 মাস আগে 2023-এর অক্টোবরে, মানে মার্চ এপ্রিলের দিকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম। শুধু এইটা না, একটা টার্মিনালকে সম্পূর্ণভাবে করার জন্য যে প্রস্তুতি, আমাদের সেই প্রস্তুতি নাই। এখন তাড়াহুড়ো করে রাজনৈতিক ফায়দার জন্যে 23-এ টার্মিনালটা উদ্বোধন করা হয়েছিল, যখন এই উদ্বোধনের কোনো মূল্যহীন একটা উদ্বোধন ছিল দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে। সেটা ভুল ছিল। বিষয়টি নিয়ে মোবাইল অপারেটরদের সাথে যোগাযোগ করা হলে তৈরি হয় ব্যবসায়িক সংকট। বেবিচক যখন গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মতো বেসরকারি অপারেটরদের সাথে যোগাযোগ করে, তখন তারা স্পষ্ট জানিয়ে দেয় তারা শুধু জায়গার ভাড়া দিতে রাজি, কিন্তু আয়ের কোনো অংশ বা রেভিনিউ শেয়ারিং তারা বেবিচককে দেবে না। তাদের সাথে বনিবনা না হওয়ায় সংকট আরও ঘনীভূত হয়। এই অবস্থায় সমাধান হিসেবে এগিয়ে আসে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক। সিদ্ধান্ত হয়েছে টেলিটকই সিলিং ভেঙে প্রয়োজনীয় নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করবে এবং অন্য অপারেটরদের এই নেটওয়ার্কে যুক্ত করার ব্যবস্থা করবে। বিনিময়ে আয়ের একটি নির্দিষ্ট অংশ তারা বেবিচককে প্রদান করবে। প্রাথমিকভাবে 5 বছরের জন্য চুক্তি করা হবে। প্রতি 2 বছর পর পর চুক্তি পর্যালোচনা করে সন্তোষজনক বিবেচিত হলে তা নবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হবে। নবায়নের ক্ষেত্রে বার্ষিক ভাড়া 2.5% হারে বৃদ্ধি পাবে। সব মিলে সিলিং পুনর্নির্মাণ ও নেটওয়ার্ক সচলের পুরো দায়িত্ব এখন টেলিটকের উপরই ন্যস্ত করা হচ্ছে। কিন্তু এই সমাধান বাস্তবায়ন করা সময় সাপেক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নকশা সংশোধন করে নান্দনিকতা বজায় রেখে সিলিং ভেঙে নতুন করে নেটওয়ার্ক স্থাপন করতে হলে অন্তত 6 থেকে 7 মাস সময় প্রয়োজন। অপারেশনাল প্রস্তুতির জন্য এই দীর্ঘ সময় লাগার কারণেই বর্তমান সরকার টার্মিনাল চালুর সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে। এই কঠিন বাস্তবতা মেনে নিয়ে বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নিশ্চিত করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই টার্মিনাল চালু করা সম্ভব হচ্ছে না। মূলত প্রশাসনিক ও কারিগরি নানা জটিলতার জালে আটকে গেছে এই মেগা প্রজেক্টের ভবিষ্যৎ। থার্ড টার্মিনাল চালু না হওয়ায় সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররাও টার্মিনালকে ঘিরে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না। 2 বছর ধরে আমরা আসলে প্রত্যাশা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে বহু আকাঙ্ক্ষিত যে থার্ড টার্মিনাল, এটা থেকে আসলে প্যাসেঞ্জার এবং এয়ারলাইন্স যে 100% সার্ভিস বেনিফিট পাবে সেটার প্রত্যাশা ছিল। বাট সাম্প্রতিককালে কিছু সিদ্ধান্তের কারণে আমার কাছে মনে হচ্ছে এটাকে আরও লম্বা সময় অপেক্ষা করতে হবে, যেটা শুধু এয়ারলাইন্স না, এটা যাত্রীদের দিক থেকেও এটা আসলে আমি বলবো অপ্রত্যাশিত। বিকজ 2 বছর আগে সফট ওপেনিং হওয়ার পর 2 বছর পরে আমরা একটা ফর্মাল ওপেনিংয়ে যেতে পারলাম না। এই ফেলিওরিটি আসলে কার? এখন কথা হচ্ছে আমরা অপারেটর হিসাবে ডেফিনেটলি আমরা রেগুলেটরি অথরিটির কাছ থেকে, আমরা কিংবা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের কাছ থেকে প্রত্যাশা আমরা করতেই পারি, আশা করতেই পারি যে আমাদের সার্ভিসটাকে এনশিওর করার জন্য আমাদের যে এয়ারপোর্টের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটাকে যেন অন টাইমে ইন টাইমে যেন এটা করতে পারে। বাট আমরা আসলে বারবার এটা আসলে আমি বলবো কিছুটা ব্যর্থতা আমি দেখতে পাচ্ছি।
এখন এই টার্মিনাল চালুর পুরো দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের উপর বর্তাচ্ছে। সিলিং ভাঙার কাজ শেষ করে নতুন সরকারের নীতি ও পর্যালোচনার পর টার্মিনালটি কবে নাগাদ আলোর মুখ দেখবে তা এখন সময়ের ব্যাপার। ইন্টারিম গভর্নমেন্টের যে তারা চেষ্টা করেছে অনেক, কিন্তু যে প্রতিবন্ধকতাগুলো আগের গভর্নমেন্ট করে রেখে গেছে সেই প্রতিবন্ধকগুলো এই অল্প সময়ে ওভারকাম করার সুযোগ ছিল না ইন্টারিম গভর্নমেন্টের, যার জন্যই এই পদক্ষেপটা আমি সাপোর্ট করি যে না, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য এটা রেখে যাচ্ছেন, যারা সময় নিয়ে এটা করতে পারবে। এটার মধ্যে আন্তর্জাতিক কিছু বিষয়াবলী আছে, সেই জাপান গভর্নমেন্টের সাথে যেটা ইউনিলেটারিলি করতে যাওয়া হচ্ছিল সেটা দেশের স্বার্থের জন্য আমি মনে করি না ভালো। বরঞ্চ এই টার্মিনাল এবং গ্রাউন্ড সার্ভিস এটা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে করা উচিত। এটা আমি আগেও বিভিন্ন ফোরামে বলেছি, এখনো বলছি, সেটাই একমাত্র পথ। সেটার জন্য হয়তো যদি 6 মাস বেশি সময় লাগে সেটা আমাদের করা উচিত। প্রশাসনিক দীর্ঘসূত্রিতা আর পরিকল্পনার অভাবে জনগণের অপেক্ষা যে আরও দীর্ঘ হলো তা বলাই বাহুল্য।